ক্যান্সার প্রিভেন্ট করবে এরকম এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অ্যাটলিস্ট রিসার্চ ওয়ার্ক যা বলছে তাতে। অনেক কিছু ভাবা হয়েছে, অনেক কিছু ফুড আইটেমের সঙ্গে রিলেট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফুল প্রুফ এখনো নয়। অনেকে এই সময় জিজ্ঞেস করে যে কি একটা এক্সারসাইজ করবো, আমাকে এক্সারসাইজ শেখাইনি, আমার ট্রিটমেন্টে যা আমার ট্রেনিং বা কিছু টিচিং এ আমি জানি না অনেস্টলি। হতে পারে কেউ কোনো এক্সারসাইজ করলে প্রস্টেট হেলথ ইমপ্রুভ করবে। একটা কমন জিনিস পেলভিক ফ্লোর এক্সারসাইজ অনেকে বলে, সেটাকে বিভিন্ন নামে দেওয়া হয়, আসন বা কিছু। আমার একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে পেলভিক রিজিয়নের মাসেলগুলো স্ট্রং হয়, ফলে ইউরিনারি কন্ট্রোলটা বাড়তে পারে। এটা এক নম্বর জিনিস। প্রস্টেট হেলথ কি হবে আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি এক্সারসাইজ করি ওই রিজিয়নে ব্লাড ফ্লোটা বাড়বে, যদি ব্লাড ফ্লো বাড়ে তাহলে প্রস্টেটের হেলথ বাড়বে। কন্ট্রারিলি ব্লাড ফ্লো বাড়লে ক্যান্সার প্রিভেন্ট হবে না। ফলে প্রস্টেট ক্যান্সার নিয়ে যদি পার্টিকুলার আপনি বলেন কি করলে প্রস্টেট ক্যান্সার হবে না, আমার কাছে তার কোনো উত্তর নেই। কারণ প্রত্যেকটা ক্যান্সারের শুরু হচ্ছে জেনেটিক মিউটেশন দিয়ে। মিউটেশনের অনেক ভাগ আছে, কিন্তু আলটিমেটলি জেনেটিক মিউটেশন থেকে প্রস্টেট বা যে কোনো ক্যান্সার শুরু হচ্ছে। এমন কোনো লাইফস্টাইল মডিফিকেশন জানি না যেটার সঙ্গে প্রস্টেট ক্যান্সার প্রিভেনশন হয়। মানে এনলার্জমেন্ট করতে গেলে প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ খুব স্পেসিফিক কিছু হয় না। ইউরিনারি প্রবলেম ইন জেনারেল, মানে ইউরিন করতে যে সমস্যাগুলো হয় সেগুলোই। প্রস্টেট বড় হওয়ার যে সমস্যা, আমরা যেটাকে বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট বলি, তার যে সমস্যাগুলো আর প্রস্টেটিক ক্যান্সারের সিমটমগুলো কিন্তু অনেকটা একই ধরনের। তার কারণ একটাই, সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সারটা যখন হয় পুরো প্রস্টেটটাকে ইনভলভ করে না, কোনো একটা পার্টে হয়। ফলে অনেক সময় এটাও হতে পারে যে টোটালি এসিমটমেটিক, কোনো সিমটমও নেই, প্রাথমিক সিমটম বলে নয়, কোনো সিমটমই নেই তার। সেই কারণেই পিএসএ দেখার গুরুত্বটা, যে আর্লি ডিটেকশনটা হবে, পিএসএটা বেশি হয়েছে সেটা দেখে। যদি পিএসএটা কিছুটা বেশি থাকে বা সন্দেহজনক হয়, তখন আমরা প্রাথমিক যেটা বলছিলাম যে আমরা একটা অ্যান্টিবায়োটিক কোর্স করি, আমরা একটা ইউরিন ইনফেকশন আছে কিনা বা প্রস্টেট ইনফেকশন আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। তারপরে একটা কোর্স অফ অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে আবার রিপিট করার চেষ্টা করা হয়, বেসিক কিছু টেস্ট করা হয়, এবং পিএসএ টোটাল আর পিএসএ ফ্রি এটার একটা রেশিও দেখা হয়। তাতে অনেকটা দেখা যায় যে এই সন্দেহটা আরেকটু বেশি হয়। আর যদি সিমটমের কথা বলি, তাহলে যে বললাম যে বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্টের যে সিমটম, সেগুলো সাধারণত 50-এর পরে অনেক পুরুষের ক্ষেত্রে, প্রায় 60% পুরুষের ক্ষেত্রে হয়। যেমন হোল্ড করতে না পারে, ইউরিনটা পাচ্ছে কন্ট্রোল করতে পারছি না, বাথরুম যেতে যেতে একটু লিক হয়ে গেল, বা লিক না হলেও তাড়াহুড়ো করতে হচ্ছে, ফ্লোটা কমে গেছে, রাতে বারবার করে উঠতে হচ্ছে, প্রস্রাবে মৃদু জ্বালা রয়েছে, বা মানে পুরোটা কমপ্লিট হলো না, ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন বলি আমরা। একটা সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন মানে হচ্ছে ইউরিনটা হলো কিন্তু যেন পুরোটা কমপ্লিট হলো না, আরেকটু হলে ভালো। এই জিনিসগুলো আমরা মোস্টলি দেখতে পাই প্রাথমিকভাবে যদি বলি। কি দেখে আমি বুঝবো যদি কেউ ওভারঅল যে তার দেখুন ডেইলি লাইফে স্ট্রেস আসবে, অফিস নন কোঅপারেটিভ হতেই পারে, নন কোঅপারেশন থাকতে পারে, পলিটিক্স থাকতে পারে, কিন্তু আমার এই ডেইলি হ্যাজার্ডস গুলো আমি ডিল করে নিতে পারছি কিনা, আমার অ্যাডাপটিভ কোপিং গুলো দিয়ে নেভিগেট করতে পারছি কিনা, এটা কিন্তু একটা বেঞ্চমার্ক। সেকেন্ড, আমি আমার পোটেনশিয়ালের কতটা লেভেল অব্দি আমি ব্যবহার করতে পারছি। থার্ড, ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, whether my current emotional conditions are affecting my work, my personal life and my relationships and responsibility. এই আমার যখনই এই তিনটে ডোমেন অ্যারেস্টেড হচ্ছে না, আমার মন খারাপ থাকতে পারে, আমার খুব ঝামেলা চলতে পারে, but still I'm coming to my office and I'm doing my work, একটা লেভেল অব্দি কিন্তু এটা স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু তবুও বলবো এগুলো যদি থাকে যে আমার একটা অনগোয়িং স্ট্রেস যাচ্ছে, যেটার নেভিগেশন আমার প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ আ মার্কার যে আমাকে একটু কোথাও গিয়ে আনবার্ডেন হতে হবে। নট নেসেসারি যে আমার কোনো রোগ আছে কিনা, পারসে ডিসঅর্ডার আছে কিনা, আনবার্ডেন হওয়ার যে অ্যাটিটিউডটা, দ্যাট ইজ ফার্স্ট। সেকেন্ড, আমার এই তিনটে প্যারামিটার এফেক্টেড বলে আমাকে কিন্তু উই হ্যাভ টু গো থ্রু আ মানে ডিসকাশন। যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মনে হয় ফার্দার সাইকোমেট্রি দরকার, অথবা সাইকিয়াট্রিস্টের মনে হয় কোনো সাইকোমেট্রি দরকার, there are psychometry যেটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, তখন সেটা ডায়াগনস্টিক ক্লারিফিকেশনের জন্য হবে। কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে আমি যেন আমার এই সূত্রপাতের সময় কেয়ারফুল থাকি।
থ্যাংক ইউ কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে আমি একটা জিনিস আমি হাইলাইট করবো যে যখন স্কুল কাউন্সিলরকে কোনো ছাত্র বা ছাত্রী মিট করছে বা কোনো প্যারেন্টস মিট করছে বা ইট ইজ কামিং ফ্রম আ রেফারেল ফ্রম আ প্রিন্সিপাল এন্ড সব সময় একটা ফিয়ার কাজ করে যে এই কথাটা এবার কিন্তু স্কুলের বাকি সবাই জানতে পারবে সো ইটস নট ফর মি অ্যাজ আ লাইক প্রফেশনাল ইটস নট অ্যাবাউট creating a space for mental health or psychologist or counselor but also ensuring the safety because disclosure safety না থাকলে আমি হাজার পলিসি মেক করেও কিছু করে উঠতে পারবো না আমার যদি ভয় লাগে আমার ক্রাইসিসটা কালকে গিয়ে বাকিজন জেনে যাবে বা আমার প্রিন্সিপাল জেনে যাবে আমি তো বলবোই না সব কিছু তো তখনই গিয়ে সেটা খুব কার্যকরী হতে পারবে যদি আমি সেফটিটা এনশিওর করতে পারি ডেফিনেটলি স্কুল লেভেলের কাউন্সিলর এবং সাইকোলজিস্ট বা এই জায়গাগুলো থাকলে কারণ বাচ্চারা এখন প্রচন্ডভাবে বুলিং এর শিকার হচ্ছে সাইবার বুলিং এর শিকার হচ্ছে সেলফ ইমেজ বুলিং তার সাথে সেলফ ইমেজ অ্যারেস্টেড হচ্ছে সেইগুলো নিয়ে এবং রিলেশনশিপ অ্যাসপেক্টস যখন টিনেজে যাচ্ছে প্রি টিনের থেকে টিনেজে যাচ্ছে মেনি রিলেশনশিপ ইস্যুস দ্যাট ইজ কামিং অ্যান্ড অ্যাফেক্টিং দেয়ার এডুকেশনাল পারফরমেন্স অলসো সো ডেফিনেটলি ইট ইজ গুড টু হ্যাভ সাম ওয়ে টকিং আনবার্ডিং দেমসেলফ বাট মেক শিওর উই আর প্রোভাইডিং আ আলটিমেট সেফটি আর যেটা আমি বললাম সেকেন্ড কোশ্চেন periodical parent teachers meeting at college university level which is now started in west can Yes. that be brought here? That is very good. At the same time, as a family level, we need to understand how we can express our emotions when A, we are getting some complaint from school, B, we are getting some diagnosis, C, we are getting call or letter from a college. So we are hardly sensitive about that. So expressed emotion is very important. We need to work on the family level যে কিভাবে কথা বলা উচিত যখন কোনো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই বাড়ির সন্তান যাচ্ছে তাকে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ বলা উচিত মোস্টলি দিস শুড নট বি দ্য সেলফ ডেরোগেটিভ স্টেটমেন্ট তোমার জন্য আমি এত কষ্ট করছি এত খরচা করছি এত ইনভেস্ট করছি সো দিস ক্রিয়েট আ প্রেশার মেনি টিনেজার্স আর কামিং দ্যাট আমি এটা বলিনি মাকে আমি তোমাকে বলছি ফার্স্ট মেনি হ্যাঁ তো parental grooming. Yes, so it's not about just creating a mode যেখানে কলেজ থেকেও প্যারেন্টসকে ডাকা হচ্ছে it's not sake of communication it also if it is not like creating a awareness orientation for parents this will not helpful so for helpful করার জন্য ওই orientation as well as the communication is very important Then I was searching the name and then I came to know the name of Dr. Prasanna Kumar Misra. Then I came to him and discussed about my problem with him and the medication what I have taken till that time. That also I notified to him. So after that, he also started some medication and advised me that okay, go on trying this medication for 1 month or maybe 1.5 months. Then we will see that what will be the result and accordingly we will discuss. So after that medication for 1 month, I came to him again and told him that there is no such alterations or additions or improvement of my problem. So then I was asking him that okay, if any other treatment is there, we can undergo. See, he told me that okay, in that case, we have to go for penile implant. So, and also he explained me that there are 2 types of penile implant. One is inflatable and another type is malleable. So then we discussed that okay, what type of implant we will go and we will see that what will be the result. So we decided with the discussion with Dr. Misra and also with Dr. Sabyasachi Bose. They were my team of doctors. So we planned that we will go for the inflatable implant. According to that, everything was arranged. I was admitted as per schedule. There was a problem. Problem was that there was a stricture inside the penis. So that's why that implant could not be planted. So the surgery has been postponed. But to remove the stricture, some procedure was taken by Dr. Misra and Dr. Bose. After that, it was what I assume that it is a small type, it is a small surgery. So after that, I waited for another 3 weeks. Dr. Misra was observing very closely that what is the status right now after the removal of the stricture.
So then I asked him that, okay, can I go for another type of implant, that is malleable implant or whatever it is. So after 1 month, he told me that, okay, we can, everything is okay, we can go for the malleable implant. Got the surgery on 14th of October this year, and today is 27th of November. So still I am under observation of Dr. Misra. Everything is fine. I am doing well. I am diabetic and I take one medicine once a day. So that also have been informed to Dr. Misra and Dr. Ghosh. And after coming over here, throughout the process, I have gone through. So I am very much satisfied with the behavior of Dr. Misra and Dr. Sabyasachi Ghosh. They have suggested me in a very friendly manner. Everything has been explained to me very clearly. What are the pros and cons of this surgery? What are the pluses? What are the minuses? All these things have been explained to me by both of them very clearly, and I am happy. Still I am undergoing treatment under Dr. P.K. Misra, and during this time I am very much friendly with them, and they also very much friendly with them, and they love me very much, and I have got a great respect and affection for both of them. And during the period of surgery, I mean thrice I've been admitted. For different reasons I have been admitted to Manipal Hospital, what I have explained in my earlier narration. And during my stay here, everybody was very cooperative, very cooperative, very friendly. They all, the sisters, the doctors, the other staffs, they all treat me very well, and I am fully satisfied and with all of these staffs of Manipal Hospital. And giving its proper place in the management of this disease. When medicine does not work, other things do not work, psychotherapy does not work, the patients are very depressed, and that is what we call as end-stage erectile dysfunction. And in these situations, the surgical options, which include several types of penile implants, prosthesis, can be used. And we have successfully used it in several patients, and there are several types of prosthesis now available in the market which can be used to successfully manage these patients. So hopefully we will be able to organize a service which will be of help to many patients who are suffering from these conditions and suffering in silence without having a proper treatment. Thank you very much. আর কারোর পিএসিটা প্রস্টেটটা 100 গ্রাম, সেক্ষেত্রেও কিন্তু পিএসএ ভ্যালু বাড়বে। ঠিক আছে, মোটামুটি 2.5 যদি আমরা ধরি, আগে যেটা 4 ভাবা হতো সেটা যদিও নেই কিছু। আমরা কিছু বলতে চাই, সবার আগে আমাকে প্রস্টেটের কিছু টেস্টের কথা বলতে হবে এবং মানুষকে জানার জন্য যে কি সমস্যা হলে বা কি প্রবলেম হলে আমরা এই হেলথ অ্যাডভাইসটা নেব সেটা জানা দরকার। যে আমরা আগে আলোচনা করছিলাম যে প্রস্টেটের কোনো স্পেসিফিক নেই, প্রস্টেট ক্যান্সারের কোনো স্পেসিফিক সিমটম আর্লি স্টেজে হয় না, অনেক সময়তে এসিমটোম্যাটিকও হয়, মানে কোনো সিমটম নেই তার। ফলে একটা নির্দিষ্ট বয়সের পরে পিএসএ টেস্টিং, অ্যানুয়ালি পিএসএ চেক আপ সেটা করা দরকার। সেটা ইউজুয়ালি 50 বছর ধরা হয়। আর বাড়িতে যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে বাবার দিকে বা মায়ের দিকে, সেটা বাবা মা হতে হবে, তারপর মানে মামার বাড়ির দিকে বা বাবার পরিবারের দিকে প্রস্টেট ক্যান্সার বা ধরুন ব্লাডার নয়, প্রস্টেট ক্যান্সারের সঙ্গে যেটা থাকে ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার বা কোলন ক্যান্সার, এই 4টে ক্যান্সার হরমোন ডিপেন্ডেন্ট এবং প্রস্টেটও তাই। সেই জন্য এইগুলো যদি থাকে তাহলে 45 বছর বয়স থেকে এই পিএসসি চেকিংটা শুরু করা উচিত। হতে পারে না তা নয়, তবে চান্সেসটা কম।
চান্সেস কম। এবং প্রস্টেট ক্যান্সার বলতে যে ধরনের ক্যান্সার আমরা এই এখন বলছি সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা অফ প্রস্টেট। সেই প্রস্টেট ক্যান্সার সাধারণত পরে হয়, কম বয়সে যেটা হয় সেটা একটু অন্য ধরনের প্রস্টেট ক্যান্সার, রhabdomyosarcoma এগুলো করা হয়। আমরা এই প্রস্টেট ক্যান্সার বলে যখন আলোচনা করছি আমরা সাধারণত এই অ্যাডেনোকার্সিনোমা প্রস্টেটের কথা বলছি, অন্যগুলোকে নয়। ঠিক আছে, তো এই অ্যাওয়ারনেস বলতে আমার মনে হয় অ্যানুয়াল পিএসএ চেকিং এবং ইউরিনারি যদি কম কোনো প্রবলেম হয়, ধরুন 50-এর ঊর্ধ্ব অনেক পুরুষ মানুষের ক্ষেত্রে ইউরিনারি প্রবলেম হয়, যে রাতে বারে বারে প্রস্রাব করতে ওটা প্রস্রাব হোল্ড করতে না পারা, তাড়াহুড়ো হচ্ছে বা ফ্লো কমে যাচ্ছে, জ্বালা রয়েছে, এইগুলো যদি হয় তাহলে অবশ্যই সেটাকে বয়সের সঙ্গে রিলেট করার চেষ্টা না করে যে আমার বয়স হয়েছে এটা হবেই, সবাইকার হয়, এরা না ভেবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। না, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কেমো মানে এটা কম। অন্যান্য ক্যান্সার যেরকম হয় সেক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের সঙ্গে ডাইরেক্টলি কেমোথেরাপি খুব একটা রিলেটেড নয়। তো কিন্তু মানে তাও আছে কেমোথেরাপি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যখন ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে কন্ট্রোল করা হচ্ছে, কেমোথেরাপির প্রশ্ন তখন আসে। কনফাইন ডিজিজে যেখানে নির্মূল করার যায় সেখানে মেইনস্টে থেরাপি কিন্তু অপারেশন অথবা রেডিয়েশন। আমি ডক্টর বাস্তব ঘোষ, কনসালটেন্ট নিউরোলজিস্ট এন্ড নিউরো অনকোলজিস্ট ইন মানিপাল হসপিটালস। এজিং এর সঙ্গে একটা রিলেটেড ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত। তো কি এমন লাইফস্টাইল ফলো করলে এটাকে কাউন্টার করা যায়? যায় না, যায় না। না, আমি বয়সটাকে কমাতে পারবো না, থামাতে পারবো না, চুল পাকাটাকে কমাতে পারবো না, টাক পড়াটাকে কমাতে পারবো না, মেনোপজ আটকাতে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হেলদি লাইফস্টাইল যদি লিড করি, যদি আমাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে, যদি বডি ওয়েটটা কন্ট্রোলে থাকে, অ্যাক্টিভ লাইফ লিড করি, সেডেন্টারি না করে, আমি যদি স্মোকিং অ্যালকোহলিজম প্রিভেন্ট করি, তাহলে বাকি রোগগুলো যেরকম হওয়ার প্রবণতাটা কমবে, এক্ষেত্রেও তাই দেখা গেছে। আমরা যখন মেন্স মেন্টাল হেলথ নিয়ে বলি, এমনিতেই মেন্টাল হেলথের সঙ্গে অনেক স্টিগমা জড়িয়ে থাকে, কিন্তু স্পেশালি যখন মেন্স হেলথ বা মেন্স মেন্টাল হেলথ নিয়ে বলি, আমি প্রাথমিকভাবে 3টে পি নিয়ে কথা বলবো। দ্য ফার্স্ট পি স্ট্যান্ডস ফর পাওয়ার, সেকেন্ড প্রোটেকশন, থার্ড প্রভিশন। এই 3টের বেড়াজালে একজন একজন পুরুষের মানসিক স্বাস্থ্য এবং তার আবেগের স্বাস্থ্য কিন্তু সাংঘাতিকভাবে কম্প্রোমাইজড হয়, কারণ সে সেখানে ছোটবেলা থেকে শেখে যে he has the responsibility for all sort of protection by all means and he is not allowed to express his emotions. But তার সাথেও চতুর্থ একটা পি আছে, তার অন্তরালে কিন্তু একজন পুরুষের মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট অন্তরালে থেকে যায় এবং সেই পেন থেকে আসে সিমটমস নিয়ে কথা বলবো না, কোন রকম প্রফেশনাল হেল্প আমি নিতে যাব না। হোয়াটস দ্যাট? ফোর্থ পি ইজ আ প্রেশার, সোসাইটাল প্রেশার। সমাজের থেকে একটা তীব্র প্রেশার থাকে যে পুরুষের মানসিক স্বাস্থ্য ব্যাহত হচ্ছে এরকম জানান দেওয়া মানেই সে ইদার দুর্বল জাতির মধ্যে পড়ে, অথবা মেন্টাল হেলথ এমনই একটা এরিয়াস যেটা নিজেরাও ঠিক করে নেওয়া যায়। গবেষণাও বলছে, যতটুকু গবেষণা আছে মেন্স মেন্টাল হেলথ নিয়ে এবং আমার প্রতিদিনের আউটডোর চেম্বারের এক্সপিরিয়েন্স এবং যখন আমরা ইনডোর রেফারেল ডিল করি, যে এই মানুষ শিখেছে যে তার মেন্টাল হেলথ নিয়ে কথা না বলাটাই একটা মাত্র পথ, এবং সোসাইটাল যে এই প্রেশারটার সাথে একটা স্ট্রং অ্যাডারেন্স থাকে, যেখান থেকে দাঁড়িয়ে হয়তো আন্ডারলাইন ক্রাইসিসটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি, বাট সেটা ঢাকা পড়ছে সাবস্টেন্স অ্যাবিউজ দিয়ে, বিভিন্ন রকমের অ্যাবিউজ সেখানে হয়তো জায়গা করে নিচ্ছে। সো অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ যে আমার যে ইমোশনাল জায়গাটা আছে, সোসাইটি কি আমাকে সেই ডিসক্লোজারের সেফ স্পেসটা দিচ্ছে? আমরা এখানে যারা বসে আছি এই মুহূর্তে, যতজন মেন এখানে প্রেজেন্ট, তাদের ডেইলি I'm sure about they're also facing many difficulties during their workplace, many aspects that is coming from our workplace politics. How many of us are comfortable যে আমাদের সঙ্গী, আমাদের সহকর্মী বা আমাদের ওয়ার্ক প্লেস আর এনাফ সেফ ফর আওয়ার ইমোশনাল ডিসক্লোজার? অন টপ অফ দ্যাট,
ইমোশনাল এক্সপ্রেশনের কথা যদি আমরা বলি, সেখানে তো একটা ইনইকুয়ালিটি আছেই। আমরা প্রচুর ক্যাম্পেইন করি, আমাদের হসপিটালেও আমরা অনেক মেন্টাল হেলথ টক করি, ডিফারেন্ট এরিয়াস মানুষদের আমরা ইনভাইট করি, কিন্তু আমরা যেন ক্যাজুয়ালি না বলি যে মেন ক্যান ক্রাই অর ইটস ওকে লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ, বিকজ we need to consider the discrepancy, we need to consider the inequality, we need to consider what sort of language we are talking about when we are addressing men's mental health. এই জায়গা থেকেই যেরকম ডক্টর মিশ্রা কিন্তু বলেছেন ওনার অ্যাড্রেস নোটে যে যখন পোস্টেরেক্টমির পরে ইরেকটাইল ডিসফাংশনস এন্ড রিলেটেড অ্যাসপেক্টস আসছে, শুধু সেটাই নয়, যে ডে 1 থেকে, মানে ডক্টর ঘোষও হয়তো বলবেন যে ডে 1 থেকে ইনিশিয়াল টাইম অফ ডায়াগনোসিস থেকে এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে তার কিন্তু একটা প্রভাব পড়ে। ফলোড বাই যখন পোস্টেরেক্টমিক সিচুয়েশনে রয়েছেন কোন কাপল, এদের রিলেশনশিপ ডাইনামিক্স, তাদের ডিজায়ার ডিসক্রিপেন্সিস খুব মেজর রোল নেয়। এবং ইউ অল উইল বি এগ্রি উইথ মি দ্যাট মেনি ইকুয়েট দেয়ার like their performance, their sexual performance is the only way of their self-worth, এবং সেটার পেছনে সোসাইটির অনেক রিজন রয়েছে। সো আমাদের এই ক্রাইসিসে, আমাদের এই সমস্যাটাতে সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের রোল এবং সেই রকম কনভারসেশনের মধ্যে দিয়ে we try to reframe the intimacy. Basically it's not about, it's more than the erection or penetrative sex, it's more about রিফ্রেমিং দ্য ইন্টিমেসি। অনেক জায়গায় অনেক সময় আমরা যখন টকিং থেরাপিতে যাই, যে ইন্টিমেসির সাথে একটা সাংঘাতিকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইন্টারকোর্সের প্রেশার। আমরা কাপলদের সঙ্গে কথা বলে এই জায়গায় একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে আসি, যেখানে উই ট্রাই টু রিডিউস দ্য পারফরমেন্স প্রেশার, উই অ্যাড্রেস দ্য ডিজায়ার ডিসক্রিপেন্সি, এবং অনেক ক্ষেত্রে এক ধরনের ডিস্ট্রেস সাইকেল তৈরি হয় যখন কোনো পুরুষ পারসিভ করছে দ্য ওয়াইফ has that arousal, there is a performance pressure, সেইখান থেকে I should not disappoint my partner, এই যে fear that needs to address। এবং বহু ক্ষেত্রে এই fear সাইকেলের মধ্যে আসে কমপ্লিট উইথড্রল, এবং কমপ্লিট উইথড্রল থেকে কিন্তু সম্পর্কের মধ্যে কমিউনিকেশন বন্ধ হয়, সম্পর্কের মধ্যে ডিস্টেন্স বাড়ে। So we address that distress cycle along with that. So reframing intimacy, arousal doesn't mean a performance pressure. এই জায়গাটা কিন্তু is not a one day job, it's a multiple sessions, because we do not directly address this thing. We also provide a situation where the patient should not feel like devalued. আমরা বলতে পারি, শুরু করতে মেন্স মেন্টাল হেলথ নিয়ে যখন আমরা কথা বলছি, অনেক ধরনের স্টিগমা আছে। রিসার্চ বলছে, আমার ডেইলি এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, স্টিগমা তো একটা এমনি আছে যেখানে আমরা মেন্টাল হেলথ শুনলেই ভাবি ওরে বাবা। তারপরে আবার মেন্স মেন্টাল হেলথ, সেখানে সেলফ স্টিগমা, প্রচুর মানুষ আমরা ব্যক্তিগতভাবে স্টিগমা ক্যারি করছি, সেটাকেও অ্যাড্রেস করা। এইরকম হতে পারে পোস্টেরেক্টমি, এরকম হয় অনেকের, যদি আমরাও ফেস করি, we can talk together. So keeping patients' dignity is very important, and another thing is two aspects. One is mental health literacy is very important. Hardly we are aware of যে আমাদের ডিপ্রেশনের সিমটম কোনটা। আমরা সবকিছুকে ডিপ্রেশন বলে দিই, আমরা ভাবি না ওটা হয়তো আমার একটা ভীষণ প্রবলেমেটিক ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে আসা প্রেশার। We are using depression terms very loosely. এবং আমি রিসেন্টলি আমারই একজন প্রফেসরের প্রোফাইলে দেখলাম একটা খুব সুন্দর আর্ট ক্রিয়েটিভস, যেখানে বলা হচ্ছে যে একজন আরেকজনকে বলছে যে স্টপ বিং সো অ্যাংশিয়াস, দ্য আদার ওয়ান ইজ সেইং স্টপ বিং সো ডায়াবেটিক। সো দ্যাটস হোয়াট, যে আমাদের অন্য ফিজিক্যাল হেলথ ইস্যুটাও যেরকম আমার নিজের করা নয়, আমার মেন্টাল হেলথ ইস্যুস, আন্ডারস্ট্যান্ডিং লিটারেসি অ্যাবাউট দ্য মেন্টাল ইলনেস অ্যান্ড সিমটমস, ইমোশনাল হেলথ যে ডিটোরিয়েট করছে তার সিমটমস গুলো জানা, এবং এই প্রেশারটা থেকে নিজেকে ফার্স্ট মুক্ত করা, যেটা it's a medical aspects,
ইটস নট জাস্ট ক্রিয়েটেড বাই মি, আমার কন্ট্রোলটা ওরকম ভাবে নয়। বহু ক্ষেত্রে শোনা যায় ও Thank you all that.